ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা, স্থানীয়দের তেহরান ছাড়ার নির্দেশ ট্রাম্পের। অবিশ্বাস আর মতবিরোধের জেরে সংস্কারের গতিপথ নিয়ে শঙ্কা, রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার পরামর্শ। বিতর্কিত 3 নির্বাচনে জড়িতদের তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এবং বৃষ্টির শঙ্কা নিয়ে আজ শুরু গল টেস্ট, ফর্মে ফিরতে মরিয়া বাংলাদেশ। ম্যাথুসের বিদায় রাঙাতে চায় শ্রীলঙ্কা। ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। আগ্রাসন থেকে বাদ যায়নি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB এর ভবন। হামলার সময় ইসরায়েলের হামলার সংবাদ পাঠ করছিলেন উপস্থাপিকা। বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ধুলোবালি উঠতে থাকলে সেখান থেকে সরে যান তিনি। এই হামলার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় টেলিভিশনটির সম্প্রচার। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছিলেন অদৃশ্য হতে যাচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এদিকে তেল আবিবের হামলার পর নতুন করে আক্রমণের জোর বাড়িয়েছে ইরান। তেল আবিবের দিকে ছোড়া হয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সোমবার সংঘাতের ৪র্থ দিন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২৪ ইসরায়েলির প্রাণ গেছে। আর ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছেন অন্তত ২২৪ জন। এদিকে ইরানের নাগরিকদের অবিলম্বে তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দেশটির রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় ইরানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ দোকানপাট। বাজারে মিলছে না পর্যাপ্ত নিত্যপণ্য। গ্যাস পাম্পগুলোতে বাড়ছে গ্রাহকদের ভিড়। কয়েকদিনের জন্য ইরানে চলাচলকারী ফ্লাইট স্থগিত রেখেছে এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স। 4 দিন ধরে বোমার শব্দে ঘুম ভাঙছে ইরানবাসীর। থমথমে পরিস্থিতি তেহরানে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ। বেশিরভাগ দোকানের শাটারই আছে বন্ধ। কিছু সুপার শপ খোলা থাকলেও দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। সব মিলিয়ে ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলায় ব্যাহত হচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবনযাপন। তেল আবিবের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতিই হচ্ছে বেশি। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে দুশ্চিন্তা বাড়ছে। তেমন দোকানপাট খোলা নেই, আর বাজারে সব ধরনের পণ্য পাওয়াও যাচ্ছে না। গেল কয়েকদিন তেহরানে হামলার মাত্রা বেশি হওয়ায় অনেকেই ভাবছেন সরে যাবেন অন্য শহরে। নিরাপত্তার স্বার্থে আমরা তেহরান ছেড়ে যাচ্ছি। অনেক জায়গা থেকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তেহরান ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে। জ্বালানি অবকাঠামো ও তেল ডিপোতে চালানো হামলায় দেখা দিয়েছে সংকট। গ্যাস ও পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ হতে শুরু করেছে গ্রাহকদের লাইন। ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর থেকেই সেখানে আংশিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে চলমান সংঘাতে বাতিল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ অনেক ফ্লাইট। এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স ২২ জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং ৩০ জুন পর্যন্ত ইরান ও ইরাকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরানের হামলা মোকাবেলায় বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল। দেশটির হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি, যার মাধ্যমে নিজেদের আকাশ সীমা যেমন সুরক্ষিত রাখছে, তেমনি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও কাজ করে যাচ্ছে। সাথে অদৃশ্য ঢাল হয়ে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। উপসাগরীয় যুদ্ধে ইরাক থেকে ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মনোযোগ দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে তোলে একাধিক প্রতিরক্ষা স্তর, যা এখন ইরানের প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় গেম চেঞ্জার হয়ে কাজ করছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো 2 ও অ্যারো 3 সিস্টেম। অ্যারো 2 ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে, অ্যারো 3 কাজ করে মহাকাশ স্তরে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় ডেভিড স্লিং সিস্টেম।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে উড়ন্ত অবস্থায় ধ্বংস করতে দেশটির ঝুলিতে আছে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। রয়েছে আয়রন ডোম ও আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। কেবল নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখাই নয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও জুড়ি নেই ইসরায়েলের। আর এ কাজে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দুর্ধর্ষ এই বাহিনী। শুক্রবারের হামলার বহু আগেই মোসাদ সেখানে ড্রোন ঘাঁটি তৈরি করেছিল। স্থাপন করা হয় নিখুঁত নিশানায় আক্রমণের সক্ষম অস্ত্র, যা ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের সময় একযোগে সক্রিয় করা হয়। শত্রুকে নিশ্চিহ্নে ইসরায়েলের নাক ও কান হিসেবে কাজ করছে ইউনিট 8200 ও 9900 গোয়েন্দা ব্যবস্থাও। এদিকে ইরানে চালানো বিশেষ অভিযানের পর আলোচনায় ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের নতুন সংস্করণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট জানিয়েছে, এই অভিযানের জন্য বিশেষ পরিবর্তন আনা হয় যুদ্ধ বিমানটির কাঠামোতে, যাতে বাড়তি জ্বালানির পাশাপাশি রাডার ফাঁকি দেওয়ার বিশেষত্ব যোগ করা হয়। মিলা খন্দকার, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অন্যান্য প্রসঙ্গ, জন আকাঙ্ক্ষার সংস্কার প্রক্রিয়া কি প্রত্যাশিত গতিতে আগাচ্ছে, নাকি ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস আর মতবিরোধের বৃত্তে? এমন প্রশ্ন এখন সবখানে। কোনটা কতটা সংস্কার হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা আর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদ বিন শফিকের রিপোর্ট। আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই। নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন অনেকটাই কেটেছে ধোঁয়াশা, তখন ঘুরে ফিরে আবারও চলে আসছে সেই মৌলিক প্রশ্ন, সংস্কার এগিয়েছে কতটা? আমরা কিছু কমিশন করে দিই। 24-এর রক্তাক্ত জুলাই যে অচলায়তন ভেঙে সংস্কারের স্বপ্ন জাগিয়েছিল এই বাংলার মাটিতে, তা কি এখনো অটুট আছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মৌলিক বিষয় ভিন্নমত সামনে নিয়ে এসেছে এমনই প্রশ্ন। বিভিন্ন বিষয় যেগুলোতে ভিন্নমত আছে, অনেক ক্ষেত্রে খুব কাছাকাছিও আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে আশা করছি অনেকগুলো বিষয় একমত হয়ে যাবে। সব বিষয়ে সকলে একমত হবেন সেটা আমি মনে করি না, কখনোই মনে করি। কিন্তু যেগুলো প্রধান লক্ষ্য সেগুলো অর্জনের ক্ষেত্রে যদি অগ্রগতি অর্জন হয়, একমত হওয়া যায়, তার মধ্যে দিয়ে একটা জাতীয় সনদ আমরা তৈরি করতে পারবো। সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভেদের দেয়াল। দীর্ঘসূত্রতার জন্য বিএনপি দায় দিচ্ছে সরকারকে, আর এনসিপি বিএনপিকে। সংস্কার বা বিচারের জন্য গত 10 মাসে সে ধরনের প্রোগ্রেস কেন হয় নাই? সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডার তো সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। যেসব জায়গায় আমাদের ভিন্ন মত রয়েছে, আমরা প্রত্যেকে যার যা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে সেটা দিই এবং জনগণকে আমরা সেটা ডিসাইড করবার জন্য স্বাধীনতা দিই, ওনাদেরকে ক্ষমতায়িত করি। এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কাউকে জোর করে চাপিয়ে দেওয়া তো গণতন্ত্র না। রাজনৈতিক দলগুলো থেকে তো সহযোগিতা আসছে না, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করুন। আমরা এটা দ্রুত গতিতে একটু সংস্কার প্রক্রিয়াটা চাই, কারণ আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। সংস্কার যারা কমিটি রয়েছে তাদের কোর্টে না, বলটা হলে পলিটিক্যাল দলের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ সংস্কারের রূপরেখাটা ঠিক করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটার। তাদের মতে এর পরের গুরুদায়িত্বটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকেই। বাংলাদেশের জনসাধারণ ভয় পায় যে এই সমস্ত সংস্কার না হলে যদি আমাদের যে দল আসবে তারাও আবার ওই হাসিনার মতো হয়ে যাবে, এটা লোকে ভয় পায়। সেই কারণেই বিএনপি খুবই কেয়ারফুল। যদি তারা জনগণের স্বার্থের দিকে তাকায় এবং পার্টি হিসেবে টিকে থাকতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের এই ভয়টা দূর করতে হবে। তাদের বুঝতে হবে যে এই সব সংস্কার যেটা, সেটা আসলে একটা নির্বাচিত সংস্কারেরই কাজ, সরকারেরই কাজ। তারা যে কাজটা করতে পারে, নির্বাচন সংক্রান্ত সংস্কারটা করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া, এইটা করলেই আমার মনে হয় তারা অনেক রকম সংকটের হাত থেকে উদ্ধার পাবে। সংস্কার উদ্যোগের সুফল নিয়ে এখনই আশাহত হতে চান না অধ্যাপক আলী রিয়াজ। বলছেন, ছাড় দেওয়ার মানসিকতাই আনবে কাঙ্ক্ষিত ফল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে, ঐক্যমত্যে আসতে হলে সকলকেই কিছু ছাড় দিতে হবে, সকলকেই দিতে হবে। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রতিপক্ষ নয়, কমিশন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, এই সরকারও রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। ফলে আলাপ আলোচনার জায়গাগুলো যতই উন্মুক্ত হবে ততই কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। আমি বিশেষ নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না। তার প্রত্যাশা আসছে জুলাইয়ে মিলবে সংস্কার আলোচনার সুফল। এটা আপনার করবেন কিনা দেখেন। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রস্তাব করেছে
লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, প্রভাব ফেলেছে তৃণমূলেও, যা ঘিরে বড় প্রত্যাশা জেগেছে মানুষের মনে। তাদের আশা সব অনিশ্চয়তা কাটিয়ে নতুন এক স্বপ্নের পথে ছুটবে দেশ। মানুষ আবারও সামিল হতে পারবে ভোটের উৎসবে। হবিগঞ্জের দিনমজুর মোহাম্মদ জালাল জীবিকার তাগিদে রিকশা চালান চট্টগ্রাম নগরে। পরিশ্রান্ত মানুষটির কাছে স্ত্রী সন্তান নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে ভালো থাকার মতোই যেন চাওয়া দেশটিও ভালো থাকুক। তো শান্তি দিয়ে ইনশাল্লাহ থাকেন চাই, এর মধ্যে কুবা কবে মারামারি করতেছে না, আমরা বিরত থাকতে চাই। জালালের মতো এমন হাজারো খেটে খাওয়া মানুষের কাছে রাজনীতি হয়তো বিলাসিতার নাম, তবে রাজনীতির উত্তাপের সাথে তৃণমূলের এই মানুষদেরও যে ভালো থাকার সম্পর্ক তা বোঝেন তারাও। তাই তো নতুন কিছু ভাবতে তাদেরকেও যেন প্রভাবিত করেছে সাম্প্রতিক লন্ডন বৈঠক হলো, এটা তো অবশ্যই নিঃসন্দেহে একটা ইতিবাচক ভাবে আমাদেরকে দেখতে হবে। নির্বাচন হলে মনে হয় যে একটা সরকার আসলে বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার ব্যবসা বাণিজ্য সবকিছুই চলবে, তাহলে ব্যবসা বাণিজ্য না তাহলে তো দেশ অর্থহীন। একটা নির্বাচিত সরকার আসুক, দেশটা সুন্দর মতো চলুক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই মিলে আমরা এখানে বাংলাদেশে সবাই মিলে সুখে শান্তিতে থাকতে চাই। দেশে 1.5 দশক ধরে ভোটের সংস্কৃতি ফিকে, বহু যুগের প্রচলিত ভোট উৎসবে সামিল হতে পারে না মানুষ। তাই তো রাজনীতিতে যখন ভোটের আলাপ, তখন তা ছুঁয়ে যায় সাধারণ মানুষকেও। তাদেরও চাওয়া হয়ে ওঠে এক নব অধ্যায়ের অবগাহনের। সাধারণ জনগণ চাচ্ছে যে নির্বাচনে একটা ভোট দেব হোক, সবাই ভোট দেব, ভোট কেন্দ্রে যাক। সকলের অংশগ্রহণমূলক যদি নির্বাচন হয় তাহলে আর কোনো কথা থাকবে না। বড় ছোট সকল নিবন্ধিত দল নির্বাচন অংশগ্রহণ করবে, নির্বাচন সুষ্ঠু, ফেয়ার এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এটা নিরপেক্ষটা যদি ফিরে আসে, গণতন্ত্রটা যদি থাকে, তাহলে মনে করে দেশের জন্য ভালো একটা মঙ্গল হবে। রাজনীতিবিদরা সর্বাগ্রে দেশকেই গুরুত্ব দিবেন। দেশের কোনো সন্ত্রাস হবে না চাঁদাবাজি, টাকা পাচারের মতো অপরাধ। এই স্বপ্ন নিয়েই যেন আগামীর অপেক্ষায় থাকে সাধারণ এসব মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। গেল 3 বিতর্কিত জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এমন নির্দেশ দেন তিনি। নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্ত করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি লন্ডন সফরে প্রবাসীরা সংস্কারের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি। জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ উপস্থাপনের আশা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের সন্ধানে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে পুলিশের খাতায় এই প্রথম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক দেখানো হলো। জুলাই গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন সেই ট্রাইব্যুনালে বিচার হয়ে আসছে। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি বারবার সামনে আসছে তা হলো কখনোই সঠিক সময়ে শুরু হচ্ছে না বিচার কাজ। সোমবার জুলাই আগস্ট গণহত্যায় বিচারের প্রধান আসামি শেখ হাসিনার মামলা থাকলেও এদিন ট্রাইব্যুনাল বসেছে দুপুর 12টায়, অথচ ট্রাইব্যুনালের কার্যবিধিতেই সকাল 10:30টায় বিচার কাজ শুরুর কথা, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। কেন সঠিক সময়ে বিচার শুরু হচ্ছে না এর সঠিক কারণ জানেন না কেউই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হলে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন
যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। এদিকে আজও শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের পাশে দুটি ককটেল ছোড়া হয়। এতে মাজারের সামনে ককটেল বিস্ফোরিত হলেও শিশু একাডেমির গেটেরটি অবিস্ফোরিত রয়ে যায়। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন জুলাই গণহত্যায় উত্তরার মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। টিউলিপ সিদ্দিক যতই নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করুন না কেন, কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। তাই বাংলাদেশের আইন মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপকে ডেকেছে দুদক। এদিকে যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার তাসনিম মুনা ও তার স্বামীর বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ পেয়েছে দুদক। তারা সেই প্রতিষ্ঠান থেকে বিপুল টাকা লুট করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণ মিলেছে বলেও জানান দুদক চেয়ারম্যান। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে। মেহেরপুরের গাংনীতে গলায় অস্ত্র ঠেকিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, গতকাল চাঁদপুর গ্রামের মাঠে কাজ করছিল ভুক্তভোগীর বাবা। বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল শিশুটি। পথে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী শাকিল। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। খবর জানাজানি হলে শাকিলকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পলাতক হেলপার লিটন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে সিলেটের দক্ষিণ সুরমা থেকে তাকে ধরা হয়। এছাড়া গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে এটিএম বুথের ভেতরে নিয়ে কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে পলাতক আসামি লিটনকে। জানাবো খেলার খবর। সকালেই শ্রীলঙ্কা বাংলাদেশ গল টেস্ট। সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার। অসুস্থতায় মেহেদী মিরাজের খেলা অনিশ্চিত। ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল শান্তকে। অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় শ্রীলঙ্কা। গলে বৃষ্টির শঙ্কাও ভাবাচ্ছে দু দলকে। ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। ভারত মহাসাগরের কোল ঘেঁষে টেস্ট ভেন্যু গল, যেখানে বাংলাদেশ কখনো জিততে পারেনি। তবে আছে মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুলদের সাফল্যের গল্প। মুশফিক এখনও আছেন তরুণদের মাঝে সেই প্রজন্মের সাক্ষী হয়ে। হারতে হারতে বিপর্যস্ত টিম টাইগার। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথেও টেস্ট হারে নাজমুল শান্তর দল। প্রত্যাশার পারদ কমে গেছে সমর্থকদের। কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ আশার আলো দেখাবে নাকি ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখবে, ফয়সালা হয়ে যাবে লঙ্কা সফরে, যার প্রথম পরীক্ষা গল টেস্ট। নতুন একটা অপোনেন্ট এবং নতুন একটা কন্ডিশনে খেলা। সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। ব্যাট হাতে ইনিংস শুরু করতে পারেন নাজমুল শান্ত। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার বড় কারণ অভিজ্ঞতম মুশফিকের অফ ফর্ম। নিশ্চয়ই গলের সুখস্মৃতি টেনে আনতে চাইবেন মিস্টার ডিপেন্ডেবল। জরাক্রান্ত মেহেদী মিরাজ অনিশ্চিত। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। এখনো স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ী টেস্টের জন্য সেজেছে গল আন্তর্জাতিক স্টেডিয়াম। কিংবদন্তিকে জয় উপহার দিতে চায় সনৎ জয়সুরিয়া, ধনঞ্জয় ডিসিলভার দল। ঘরের মাঠে সব দিক থেকে এগিয়ে লঙ্কানরা, তবু প্রতিপক্ষকে করছে সমীহ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। আমরা জানি ঘরের মাঠে সব ম্যাচ জিততে হবে, কারণ ফাইনাল খেলতে হলে কোনো পয়েন্ট হাতছাড়া করা উচিত হবে না। বাংলাদেশকে হারিয়ে সে কাজটাই আমরা শুরু করতে চাই। স্বাগতিক স্কোয়াডে নতুনের ছড়াছড়ি। প্রথমবার ডাক পেয়েছেন 6 জন।
এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং ইউনিট। পাথুম নিশাঙ্কা, দীনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয় ডে সিলভার লম্বা ব্যাটিং লাইন আপ পরীক্ষা নিতে প্রস্তুত নাহিদ রানা, হাসান মাহমুদদের। তবে সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে হুটহাট করে নেমে আসা বৃষ্টি। সেই শঙ্কা আছে গল টেস্টের 5 দিনেই। ইকরাম হুসাইন, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আর এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।